ছেলের বিয়ের প্রস্তাব এসেছিল, পাত্রীদের বাড়ি দেখতে গেলাম। ফেরার সময় গাড়িতে ছেলে চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলে গাড়ি থামিয়ে বলল, মা, আমি কাউকে বিয়ে করব না তোমাকে ছাড়া। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি তোমাকে বিয়ে করতে চাই, হাজার পাপ হলেও। আমি মসজিদের ইমামের কাছে ফতোয়া নিয়েছি, যদি সমাজ না জানে তাহলে আমাদের নিকাহ হতে পারে। তুমি রাজি থাকলে আমরা সিলেট চলে যাব, সেখানে কেউ আমাদের চিনবে না। আমরা পাত্রীদের বাড়ি থেকে ফিরছিলাম। মেয়ে সুন্দরী, ভালো ঘরের, আমার ছেলের জন্য একদম উপযুক্ত। পাত্রীপক্ষ আমাদের খুব যত্ন করে খাওয়ালো। আমার ছেলে জামিল আমার পাশে চুপচাপ বসেছিল। মা, তুমি গাড়ি চালাও, জামিল হঠাৎ বলল। আমি অবাক হয়ে বললাম, কেন? তুই চালা গে। না, তুমি চালাও। সে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দিল। আমি ড্রাইভিং সিটে বসলাম, জামিল পাশের সিটে। আমরা আবার যাত্রা শুরু করলাম। কি রে, মেয়ে পছন্দ হয়েছে? আমি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করলাম। জামিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, গাড়ি থামাও মাগু। আমি গাড়ি রাস্তার পাশে থামালাম। কি হয়েছে? তোর শরীর খারাপ লাগছে? না মা। জামিল আমার দিকে ঘুরে বসল। আমি তোমাকে কিছু বলতে চাই। বল। আমি মুখ ঘুরিয়ে তার দিকে তাকালাম। তখনই জামিল সেই কথাগুলো বলল, যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়। মসজিদের ইমামের কাছে ফতোয়া নিয়েছে। এসব কি সত্যি নাকি কোনো মজা? জামিল, এসব কি বলছিস? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। আমি তোর মা। আমি জানি মা। জামিল আমার হাত ধরল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার প্রথম ও শেষ ভালোবাসা হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই, হাজার পাপ হলেও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ফারজানা খানম। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম কামরুল হাসান, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, জামিল আর লাবনী। জামিল ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। লাবনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমি কখনো ভুলতে পারব না। এমন একটি ঘটনা যা আমার সমস্ত জীবনের গতিপথ বদলে দিয়েছিল। আমি কখনো ভাবিনি যে একটি সাধারণ পাত্রী দেখতে যাওয়া আমার জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে। জামিলের বিয়ের কথা উঠেছিল। আমরা মাছেলে পাত্রী দেখতে গিয়েছিলাম। ফেরার পথে জামিল আমাকে সেই অদ্ভুত কথাগুলো বলেছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি তাকে বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? এটা সম্ভব নয়, এটা পাপ। মা, আমি জানি তুমি এমন প্রতিক্রিয়া দেবে। জামিল আমার দিকে তাকিয়ে বলল। কিন্তু আমি গত ২ বছর ধরে এই কথাটি তোমাকে বলার সাহস করতে পারিনি। আজ কি জানি কেন, আমার মনে হলো আমি আর লুকিয়ে রাখতে পারব না। তুই কি মাথা খারাপ হয়ে গেছিস? নাকি কোনো নেশা করেছিস? আমি রাগে ফেটে পড়লাম। না মা, আমি সম্পূর্ণ স্বাভাবিক আছি, জামিল বলল। দেখো, আমি জানি তুমি এখন রাগ করবে। কিন্তু একটা কথা ভেবে দেখো, আব্বা মারা যাওয়ার পর তুমি একা। আমি বিয়ে করলে তুমি আরও একা হয়ে যাবে। আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি একা থাকবে না, আমিও একা থাকব না। এটা সম্ভব নয় জামিল। আমি আমার অশ্রু সামলাতে পারছিলাম না। তুই কি বলছিস সেটা ভেবে দেখেছিস? হ্যাঁ মা, আমি অনেক ভেবেছি, জামিল বলল। ১ মাস আগে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আমার মাকে ভালোবাসি। তিনি বলেছিলেন যে এটা মাছেলের ভালোবাসা, এতে কোনো দোষ নেই। কিন্তু আমি তাকে আসল কথা বলিনি। আমি বলেছিলাম যে একজন বিধবা মহিলা আর তার অবিবাহিত ছেলে, যারা পরস্পরকে ভালোবাসে, তারা কি বিয়ে করতে পারে? তিনি বলেছিলেন যে এটা ইসলামে নিষিদ্ধ। আমি তখন জিজ্ঞেস করেছিলাম, যদি সমাজ না জানে? তিনি বলেছিলেন, সমাজ জানুক বা না জানুক, আল্লাহ সব জানেন। এটা মহাপাপ। আমি অবাক হয়ে জামিলের দিকে তাকালাম। সে এতদূর গিয়েছিল? কিন্তু আমি পরে ইন্টারনেটে খুঁজে দেখেছিলাম, জামিল বলতে থাকল। এমন একটি দেশ আছে, ফিনল্যান্ড নামে, সেখানে মাছেলে বিয়ে করতে পারে, যদি ছেলের বয়স ১৮ বছরের বেশি হয়। তুই জানিস আমরা মুসলমান, আমি বললাম। আমরা অন্য দেশের আইন মানি না, আমরা আমাদের ধর্ম মানি।
আমি জানি মা। জামিল আমার হাত আরও শক্ত করে ধরে বলল। কিন্তু আমরা সিলেটে চলে যেতে পারি। সেখানে আমরা নতুন নাম নিয়ে থাকতে পারি। কেউ জানবে না আমরা মাছেলে গি। আমি হাত ছাড়িয়ে নিয়ে জামিলকে একটা থাপ্পড় মারলাম। এত বড় সাহস! আমি তোর মা। আমি তোকে 9 মাস পেটে ধারণ করেছি, দুধ খাইয়ে বড় করেছি। জামিল চুপ করে গেল। আমরা বাকি পথ নির্বে ড্রাইভ করে বাড়ি ফিরলাম। বাড়িতে পৌঁছে জামিল সরাসরি তার রুমে চলে গেল। আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি সারা রাত। আমার স্বামী কামরুল গত 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তারপর থেকে জামিল যেন বদলে গিয়েছিল, কিন্তু এতটা বদলাবে তা কখনো ভাবিনি। পরের দিন সকালে উঠে দেখি জামিল নেই। তার ঘরে গিয়ে দেখি একটা চিঠি। সেখানে লেখা, মা, আমি কিছুদিনের জন্য একটু দূরে যাচ্ছি। আমার কথাগুলো ভুলে যাও। আমি জানি আমি ভুল বলেছি। আমি এমন কথা আর কখনো বলবো না। কিছুদিন বাইরে থাকলে হয়তো আমার মন ঠিক হয়ে যাবে গি। আমি তখনই পুলিশে খবর দিলাম। জামিল কোথায় গেছে কেউ জানত না। পুলিশ বলল, 19 বছরের ছেলে, সে নিজের ইচ্ছায় চলে গেছে, তাকে অপহরণ করা হয়নি, সুতরাং কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি ব্যাকুল হয়ে জামিলকে খুঁজতে লাগলাম। জামিলের বন্ধুদের কাছে গেলাম, আত্মীয়দের বাড়ি গেলাম, কিন্তু কোথাও তার খোঁজ পেলাম না। 1 সপ্তাহ পরে একটি ফোন এলো। হ্যালো, আপনি কি ফারজানা খান? হ্যাঁ, আমি উত্তর দিলাম। আমি ডা রেজাউল করিম, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছি। আপনার ছেলে জামিল হাসান একটি দুর্ঘটনায় পড়েছে গি। আমার পা থেকে মাথা পর্যন্ত যেন সব রক্তহীন হয়ে গেল। তার অবস্থা কেমন? সে সিরিয়াস, কিন্তু স্থিতিশীল। সে হোটেল থেকে পড়ে গিয়েছিল, মাথায় আঘাত পেয়েছে গি। আমি সেই রাতেই সিলেট রওনা দিলাম। পুরো রাত বাসে কাটালাম, পরদিন সকালে হাসপাতালে পৌঁছালাম। জামিলকে দেখে আমার চোখে পানি এলো। তার মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ, নাকে অক্সিজেন। ডাক্তার আমাকে বললেন, জামিল কোমায় আছে, কবে জ্ঞান ফিরবে বলা যাচ্ছে না। তবে তার হোটেলের রুম থেকে একটি চিঠি পাওয়া গিয়েছিল, যা লেখা ছিল আমার নামে। ডাক্তার চিঠিটি আমার হাতে দিলেন। আমি কাঁপা হাতে চিঠিটি খুললাম। প্রিয় মা, আমি জানি আমি কতটা ভুল করেছি। আমি যে তোমাকে এতটা আঘাত দিয়েছি, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না কেন আমার এমন অনুভূতি হয়েছিল। হয়তো আব্বার মৃত্যুর পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু সেটা বুঝতে পারিনি। আমার বিবেক এখন আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি এমন জঘন্য চিন্তা কিভাবে করতে পারলাম? মা, আমি এই লজ্জা নিয়ে বেঁচে থাকতে পারব না। আমি আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এই চিঠি পড়ার সময় হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে খুব ভালোবাসি, মা। নিজেকে দোষ দিও না, এটা সম্পূর্ণভাবে আমার দোষ। তোমার অযোগ্য ছেলে জামিল গু। চিঠি পড়ে আমি কেঁদে ফেললাম। জামিল আত্মহত্যার চেষ্টা করেছিল, হোটেলের ছাদ থেকে লাফ দিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সে একটি ছোট বারান্দায় পড়েছিল, যা তার জীবন রক্ষা করেছিল। মাসখানেক পরে জামিল জ্ঞান ফিরে পেল। ডাক্তার বললেন, তার মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার স্মৃতিশক্তির কিছু সমস্যা হতে পারে। জ্ঞান ফিরে পেয়ে জামিল আমাকে দেখে শান্তভাবে তাকিয়ে রইল। জামিল, আমি ডাকলাম। আমি মা গু। আমি জানি, সে ক্ষীণ কণ্ঠে বলল। আপনি কেমন আছেন? আমি অবাক হলাম। জামিল আমাকে আপনি বলল? আগে তো কখনো আমাকে আপনি বলতো না। আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি জিজ্ঞেস করলাম। মাথা ব্যথা করছে, সে বলল। আমি কোথায়? তুই সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আছিস গু। আমি কিভাবে এখানে এলাম? আমি বললাম, তুই একটি দুর্ঘটনায় পড়েছিলি গু। কি দুর্ঘটনা? জামিল জিজ্ঞেস করল। আমি ইতস্তত করলাম। জামিল কি সব ভুলে গিয়েছে? তুই হোটেল থেকে পড়ে গিয়েছিলি গু। আমি হোটেলে কি করছিলাম? জামিল অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি কি বেড়াতে এসেছিলাম? আমি বুঝতে পারলাম জামিল সত্যিই অনেক কিছু ভুলে গিয়েছে। ডাক্তার বললেন, এটি পোস্টট্রমাটিক অ্যামনেসিয়া, যা দুর্ঘটনার পর হয়। এতে দুর্ঘটনার আগের কিছু ঘটনা মনে থাকে না। জামিল মনে করতে পারছিল না কেন সে সিলেটে এসেছিল বা কেন সে হোটেলের ছাদে গিয়েছিল। এটা একদিকে ভালোই হয়েছিল। জামিল ভুলে গিয়েছিল সেসব বিকৃত চিন্তা যা তাকে আত্মহত্যার চেষ্টা করতে প্ররোচিত করেছিল। কিন্তু আরেক দিকে সে আমার সাথে আগের মতো স্বাভাবিক আচরণ করছিল না।
সে আমাকে মা না বলে আপনি বলে সম্বোধন করত, যেন আমি তার কোনো দূর সম্পর্কের আত্মীয়। আমরা ঢাকায় ফিরে এলাম। জামিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু দুর্ঘটনার আগের কিছু স্মৃতি আর ফিরে এল না। সে আবার কলেজে যেতে শুরু করল। আমি ভাবলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। জামিলের বেশ কিছু স্মৃতি লোপ পেয়েছিল, কিন্তু সে মেধাবী ছিল, তাই নতুন করে পড়াশোনা করে খুব তাড়াতাড়ি সব শিখে ফেলল। কিন্তু আমাদের সম্পর্ক আগের মতো হল না। সে আমাকে শ্রদ্ধা করত, কিন্তু সে আমার সাথে খোলামেলা কথা বলত না। আমি অনুভব করতাম জামিল আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। 1 বছর পরে জামিল আমাকে বলল, আমি বাসায় একটি আলাদা ফ্ল্যাট নিতে চাই। আমি একটু নিজের মতো থাকতে চাই। আমি দুঃখিত হলাম, কিন্তু বাধা দিলাম না। জামিল নিজের একটি ফ্ল্যাট নিল। আমি মাঝে মাঝে ওর বাসায় যেতাম, কিন্তু জামিল খুব অল্প সময়ের জন্য আমার সাথে দেখা করত। আমি বুঝতে পারতাম সে আমার কাছ থেকে দূরে থাকতে চাইছে। আমি একদিন ওর বাসায় গিয়ে দেখি একটি মেয়ে দরজা খুলল। মেয়েটি আমাকে বলল, আপনি কে? আমি জামিলের মা, আমি বললাম। মেয়েটি আমাকে ভেতরে ডাকল। জামিল বাসায় ছিল না, সে অফিসে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমি নাজিয়া, জামিলের বান্ধবী, সে বলল। আমি অবাক হয়ে গেলাম। জামিল আমাকে কখনো বলেনি যে তার একটি বান্ধবী আছে। আমরা কথাবার্তা বলছিলাম, এমন সময় জামিল এসে পড়ল। মা, তুমি এখানে? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি তোকে বলতে এসেছি যে আগামী সপ্তাহে তোর চাচা আসবে, আমি বললাম। জামিল বলল, আমি নাজিয়ার সাথে বিয়ে করতে চাই। আমি আনন্দিত হলাম। তাই নাকি? এত ভালো খবর। তুমি কি আমাদের বিয়েতে আসবে মা? জামিল জিজ্ঞেস করল। অবশ্যই আসব, আমি বললাম। আমি তো তোদের দুজনের জন্য খুব খুশি। বিয়ের দিন আমি জামিল আর নাজিয়াকে দেখে খুব খুশি হলাম। তারা দুজন একসাথে খুব সুন্দর লাগছিল। আমি জামিলকে দেখে ভাবলাম সে এখন সত্যিই সুখী। তার চোখে আর সেই রিক্ততা নেই যা দুর্ঘটনার পর তার চোখে দেখেছিলাম। বিয়ের পরে জামিল আর নাজিয়া আমাকে তাদের বাসায় থাকতে বলল। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু তারা খুব জেদ করল, তাই আমি শেষ পর্যন্ত রাজি হলাম। নাজিয়া খুব ভালো মেয়ে। সে আমাকে মায়ের মতোই সম্মান করে, যত্ন করে। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম জামিল এখন খুব সুখী। নাজিয়ার সাথে তার সম্পর্ক দেখে আমার মনে হয় এটাই ছিল জামিলের জীবনের সঠিক পথ। একদিন জামিলের ঘরে পুরনো জিনিসপত্র গুছাতে গিয়ে আমি একটি ডায়েরি পেলাম। কৌতূহলবশত আমি সেটি খুলে দেখলাম। সেটি জামিলের ডায়েরি ছিল, যা সে দুর্ঘটনার আগে লিখেছিল। আমি পড়তে শুরু করলাম এবং চমকে উঠলাম। সেখানে লেখা ছিল, আজ আমি মাকে সব বলে দেব। আমি জানি তিনি প্রথমে রাগ করবেন, কিন্তু আমি আশা করি তিনি বুঝবেন। আমি যা করতে যাচ্ছি সেটা ভয়ঙ্কর, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমি আব্বার ডেথ সার্টিফিকেট জাল করেছি। এটা দিয়ে প্রমাণ করা যাবে যে আমি কামরুল হাসানের ছেলে নই, তাহলে আইনি বাধা থাকবে না। মা হয়তো এটা কখনো ক্ষমা করবেন না, কিন্তু আমি তার স্নেহ থেকে বঞ্চিত হতে রাজি নই। আমি জানি সমাজ আমাদের গ্রহণ করবে না, তাই আমরা সিলেটে চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। মা জানেন না যে আমি তার নামে একটি ফ্ল্যাট কিনেছি সিলেটে। এই পরিকল্পনা আমি করেছি 6 মাস ধরে। আমি পরের পাতায় লেখা দেখলাম। আজ মাকে সব বললাম। তিনি অত্যন্ত রাগ করলেন। তিনি আমাকে একটা থাপ্পড় মারলেন। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। মা কখনো এটা মেনে নেবেন না। আমার মনে হচ্ছে আমি মানসিকভাবে সুস্থ নই। আমি কিভাবে এমন চিন্তা করতে পারলাম? আমি লজ্জিত, অনুতপ্ত। আমি বাড়ি ছেড়ে সিলেটে যাচ্ছি। আমি আর বাঁচতে চাই না। আমি মাকে আর মুখ দেখাতে পারব না। ডায়েরি পড়ে আমি কাঁদতে লাগলাম। জামিল কি সত্যিই পাগল হয়ে গিয়েছিল? নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিল? সে যে উদ্দেশ্যে সিলেটে গিয়েছিল সেটা ভেবে আমার গা শিউরে উঠল। হঠাৎ জামিল ঘরে ঢুকল। সে আমাকে ডায়েরি হাতে দেখে থমকে দাঁড়াল। মা, তুমি কি করছো? সে জিজ্ঞাসা করল। আমি ডায়েরি তার দিকে বাড়িয়ে দিলাম। তুই এসব কি লিখেছিস? জামিল ডায়েরি হাতে নিয়ে খুলল, কিছুক্ষণ পড়ল, তারপর আমার দিকে তাকাল। এটা আমার হাতের লেখা, কিন্তু আমি মনে করতে পারছি না আমি এগুলো কবে লিখেছি বা কেন লিখেছি। আমি বললাম, তুই সিলেটে আত্মহত্যা করতে গিয়েছিলি। আমি জানি না মা, জামিল বলল। আমি সিলেটে কেন গিয়েছিলাম, কেন হোটেলের ছাদে গিয়েছিলাম, কিছুই মনে করতে পারছি না।
ডাক্তার বলেছিলেন আমি স্মৃতি হারিয়েছি আঘাতের কারণে। আমি বললাম, তুই আর কখনো এসব কথা মনে করিস না। তুই এখন সুখী, তোর একটা সুন্দর সংসার আছে। নাজিয়া তোকে খুব ভালোবাসে। জামিল একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার মনে কিছুই নেই সেই সময়ের, কিন্তু যখন আবার সুস্থ হলাম, আমি ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকাই ভালো। তাই আমি তোমাকে আপনি বলতাম, তোমার থেকে দূরে থাকতাম। আমি জানতাম না কেন, কিন্তু মনে হতো তোমার কাছে থাকলে আমার মধ্যে কিছু বিকৃত চিন্তা আসবে। তাই আমি নাজিয়ার সাথে পরিচিত হওয়ার পর তাকে বিয়ে করেছি, যাতে আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারি। আমি বললাম, তুই ঠিক করেছিস বাবা। আমি তোর সিদ্ধান্তে খুব খুশি। তুমি কি আমাকে ক্ষমা করেছ? জামিল জিজ্ঞাসা করল। তুই কিছু করিসনি যে আমি ক্ষমা করব, আমি বললাম। তুই অসুস্থ ছিলি, এখন সুস্থ আছিস। এটাই আমার জন্য যথেষ্ট। জামিল আমাকে জড়িয়ে ধরল। আমি অনুভব করলাম সে কাঁদছে। ধন্যবাদ মা। আমি জানি না কেন আমি সেসব বিকৃত চিন্তা করেছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার মা হিসেবে, শুধু মা হিসেবে। কয়েক মাস পরে নাজিয়া গর্ভবতী হল। 9 মাস পরে সে একটি সুন্দর মেয়ে সন্তানের জন্ম দিল। তারা মেয়ের নাম রাখল ফারজানা, আমার নামে। আমি এখন নাতনিকে নিয়ে ব্যস্ত থাকি। ছোট্ট ফারজানা আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। জামিল আর নাজিয়া খুব সুখে আছে। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। আর কখনো সেই কালো দিনগুলোর কথা কেউ আমাদের সামনে আনে না। আমরা সবাই জানি জামিল খুব অসুস্থ ছিল, এখন সে সুস্থ। এটাই আমাদের জন্য যথেষ্ট। জামিলের সেই ডায়েরি আমি পুড়িয়ে ফেলেছি। সেই অন্ধকার দিনগুলোর কোনো চিহ্ন আমি রাখতে চাইনি। আমি চাই জামিল সবসময় সুখে থাকুক, স্বাভাবিক জীবন যাপন করুক। আমার জীবনে এই ঘটনাটি আমাকে শিখিয়েছে যে মানুষ কখনো কখনো ভুল পথে চলে যায়, কিন্তু সে যদি সেই ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে, তাহলে তার জীবনে আবার আলো ফিরে আসে। আমার ছেলের জীবনে আলো ফিরে এসেছে। সে এখন সুখী, স্বাভাবিক জীবন যাপন করছে। আর এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি। এখন আমি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন জামিল আর কখনো সেই অন্ধকার দিনগুলোতে ফিরে না যায়, যেন সে সবসময় সুখে থাকে। আর আমি বিশ্বাস করি, আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আমার গল্প এখানেই শেষ। জীবনে যত বাধাই আসুক, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আমার পরিবারকে নিয়ে এখন খুব সুখে আছি, আর এটাই আমার জন্য যথেষ্ট।